আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অস্বাভাবিক, অভাবনীয় এবং অনেকেই বলছেন নজিরবিহীন একটি ঘটনা ঘটে গেল গত 5ই জুলাই রবিবার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে তিনি সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। রাস্তায় তার নজরে পড়ল কোনো এক মন্ত্রণালয়ের সরকারি একটি অনুষ্ঠানের ব্যানার বা বিলবোর্ড। তিনি সেখানে দেখলেন বিশাল আকৃতির একটি ছবি, যেটিতে তার ছবি প্রদর্শিত হচ্ছে, সেই বিলবোর্ডে সংযুক্ত। তিনি সচিবালয়ে যেয়েই তৎক্ষণাৎ মন্ত্রিপরিষদ সচিবকে ডাকলেন এবং তিনি সুস্পষ্ট কঠোর নির্দেশনা দিলেন যে এরপর থেকে কোনো সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ড কিংবা ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ছবি ব্যবহার করা যাবে না, এটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং এই নির্দেশনা প্রাপ্তির কয়েক ঘন্টার মধ্যে ওই রবিবারই 5ই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র এটি জারি করা হলো। চিঠিটি যেভাবে লেখা হয়েছে, এই চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ। তিনি যেভাবে এই চিঠিতে অ্যাড্রেস করা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি 3D বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এই আরও নির্দেশনা দেওয়া হলো, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন করতে হবে। এবং এই চিঠি প্রেরণ করা হলো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব বা সচিব, সকল সচিব এবং তার নিয়ন্ত্রণাধীন সকল দপ্তর, অধিদপ্তর এবং সংস্থাকে এ বিষয়ে নির্দেশ প্রদান করার জন্য সংশ্লিষ্ট সচিবকে অনুরোধ করা হলো। প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী অফিসারকে এই চিঠি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হলো। এই যে নজিরবিহীন শব্দটি আমি আমার আলোচনার শুরুতেই ব্যবহার করেছি, কেন নজিরবিহীন? নজিরটা কি? বাংলাদেশে আমরা নজির দেখেছি যে সরকারি অনুষ্ঠান বলুন, রাজনৈতিক অনুষ্ঠান বলুন, যে কোনো অনুষ্ঠানের যে আবেগ, যে বিষয়বস্তু, যে প্রাসঙ্গিকতা, সেটি পিছনে পড়ে যায়। বরঞ্চ নেতা বা নেত্রীকে খুশি করার জন্য, বিশেষ করে সরকারে থাকলে প্রধানমন্ত্রী অথবা সংশ্লিষ্ট মন্ত্রীকে খুশি করার জন্য তার বিশাল আকৃতির একটা ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড এগুলো করা হয়, যাতে করে অনুষ্ঠানের যে মূল বিষয়বস্তু, মূল নামকরণ, সেটি আসলে ঢাকা পড়ে যায় অথবা অনুল্লেখযোগ্য হয়ে যায়। ফলে মানুষের পক্ষে একটা ভুল বার্তা যায়, এখানে ব্যক্তি পূজার একটি বার্তা যায়, রাজনীতিতে তোষামোদি করে প্রাপ্তি যোগের একটি বিষয়বস্তু সামনে আসে। একই সঙ্গে সরকারি কর্মকর্তারা যখন যে সরকার আসে, সেই সরকারের অনুকূলে জোয়ারে পাল তুলে নৌকা চালানোয় যে অভ্যস্ততা, দীর্ঘদিনের যে প্রবণতা, সেটিরও একটি ব্যাপক ব্যবহার দেখা যায়। এই যে পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হলো, এই পরিপত্রের কয়েকটি দিক আছে। একটি হলো, এটি ব্যক্তি পূজা সম্পর্কে একটা নেতিবাচক কঠোর বার্তা দিল। একই সাথে এর মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে। একই সাথে পেশাগত সদাচরণ অথবা পূর্ণাঙ্গরূপে পেশাগত আচরণ, সরকারি কর্মকর্তাদের এই যে সরকারি আনুকূল্য প্রাপ্তির ক্ষেত্রে নিজেদেরকে জাহির করায়, ব্যক্তিকে বা বিশেষজনকে সন্তুষ্ট করার যে অপেশাদার আচরণ, সেটি সম্পর্কেও একটি কঠোর বার্তা দেওয়া হলো। এই যে ব্যক্তি পূজার বার্তা আমি প্রথমেই যেটি বললাম, এটি আমরা নানা ক্ষেত্রে লক্ষ্য করেছি। আমরা দেখেছি বিগত দিনে একটা সরকার ছিল যেখানে কারণ ছাড়া, এমনকি ভ্রমণের জন্য সরকারি পরিবহনের টিকিটেও ব্যক্তি পূজা আমরা লক্ষ্য করেছি। তাছাড়া প্রয়োজন নাই, অপ্রয়োজনে কতগুলো স্ট্রাকচার বানিয়ে সেখানে ব্যক্তি বিশেষের নাম দিয়ে তাকে জনমনে প্রতিষ্ঠিত করার যে একটা উদগ্র বাসনা, সেটি যে হিতে বিপরীত হয় এটি না বোঝা। এই যেমন আমি যে শহরে বাস করি, খুলনা, সেখানে বাংলাদেশ বেতারের একটি অফিস আছে। বাংলাদেশ বেতারের সঙ্গে কত সংখ্যক, কত পার্সেন্ট
শ্রোতারা সম্পৃক্ত, এটি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। সেখানে দেখলাম একটা আঙিনা জুড়ে নানা আকৃতির অর্ধশতাধিক সেই কথিত জাতির জনকের আবক্ষ মূর্তি সেখানে বানানো হলো। জাতির জনকের এক আত্মীয় আঞ্চলিক পরিচালক হিসাবে ওখানে যখন চাকরিতে নিয়োজিত ছিলেন, সরকারি বিধি উপেক্ষা করে তাকে ওখানে রাখা হয়েছিল। তিনি এই কাজটি করেছেন তার ভাষায় জাতির জনককে জনমনে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এক ধরনের এই ব্যক্তি পূজার মধ্য দিয়ে নিঃস্বার্থ হাসিলের জন্য। এটি একটা সামান্য উদাহরণ। এই উদাহরণ এর ব্যক্তি এবং বিস্তার কি পরিমাণ ছিল, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আমার দর্শকরা প্রত্যেকেই এর প্রত্যক্ষদর্শী। প্রয়োজনে অপ্রয়োজনে এই যে ব্যক্তির ছবি, ব্যক্তির মূর্তি, ব্যক্তির অনুষ্ঠান, এমনকি আমি নিজে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, নজরুল সম্পর্কিত একটি অনুষ্ঠান। সেখানে নজরুলের আলোচনা সামান্য হওয়ার পরে যিনি প্রধান বা মুখ্য আলোচক ছিলেন, তিনি অপ্রাসঙ্গিকভাবে শেখ মুজিব সম্পর্কে বিস্তর একটা বক্তৃতা করলেন, এবং তার বক্তৃতার শতকরা ৮০% জায়গা জুড়ে ছিল তাদের বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের গুণকীর্তন। অনুষ্ঠান শেষে নেমে আসার পরে সাংবাদিকরা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো নজরুল সম্পর্কে তেমন কোনো আলোচনা করলেন না, আপনি তো বঙ্গবন্ধু সম্পর্কেই বিস্তারিত আলোচনা করলেন। তিনি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিলেন, সেই বিশিষ্টজন, সেই সরকারি কর্মকর্তা, সেই উচ্চপদস্থ আমলা, তিনি ঝাঁঝালো কণ্ঠে জবাব দিলেন, বঙ্গবন্ধু না হলে আপনারা নজরুলকে কোথা থেকে পেতেন? বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিল বলেই নজরুলকে বাংলাদেশে আনা হয়েছিল, এবং নজরুল বাংলাদেশের জাতীয় কবি হলো। এই ছিল কাহিনী। সেই কাহিনী থেকে বেরিয়ে আসার সাহস বলুন, সৎসাহস বলুন, সদিচ্ছা বলুন, যেটা তারেক রহমান এই পরিপত্রের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করলেন, নিশ্চয়ই এটি নজিরবিহীন। কারণ এই নজির বাংলাদেশের এর আগে আমরা কখনো দেখিনি। এমনকি লক্ষ্য করেছেন যে আমরা এই 5ই আগস্ট 2024-এর পরিবর্তনের পরে আমরা একটা শব্দের সঙ্গে খুব পরিচিত হয়েছি, সেটি হলো নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্তের রূপরেখা কী, এর ব্যাখ্যা কী, এর কার্যকরণ কী, সে সম্পর্কে যারা এই শব্দটি বেশি ব্যবহার করেছেন অথবা অপব্যবহার করেছেন, তারা জনগণকে খুব স্পষ্ট বার্তা দিতে সক্ষম হননি। কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পূর্বে দেশে ফিরে তারেক রহমান যে বার্তা দিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপুল, সেই বার্তাই আসলে মূলত ছিল নতুন বন্দোবস্ত। তিনি সেদিনের সেই 17-18 মিনিটের বক্তৃতায় কোনো ব্যক্তি পূজা করেন নাই, কোনো ব্যক্তি বিদ্বেষ, প্রতিশোধের, প্রতিহিংসার কোনো ভাষা ব্যবহার করেননি। সেদিনই কিন্তু আমরা বলেছিলাম যে এটি হলো নতুন বাংলাদেশের নতুন বার্তা। সেই যে আই হ্যাভ এ প্ল্যান, সেই যে আই হ্যাভ এ প্ল্যানের আদলেই আজকের এই নতুন বন্দোবস্ত। নিশ্চয়ই জনগণ নতুন বন্দোবস্তের একেবারে সুস্পষ্ট নির্দেশনা তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হতে সক্ষম হচ্ছেন যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ তারা দেখতে শুরু করেছেন। হয়তো আগামী দিনে তাদের দেখার সুযোগ আরও অধিকতর অবারিত হবে, এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায়। এই পরিপত্রে আরও একটি বাক্য ব্যবহার করা হয়েছে যেটি আরও গুরুত্বপূর্ণ। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই যে শেষ বাক্যটি বললাম, এটি নিশ্চয়ই তারেক রহমান সাহেব মিন করেন, এবং আমরা দেখতে চাই আগামী দিনের সরকারি অনুষ্ঠান, আধা সরকারি অনুষ্ঠান, এমনকি রাজনৈতিক অনুষ্ঠানেও তারেক রহমানের এই সদিচ্ছার প্রতিফলন তার অনুসারী, তার সহকর্মী, তার কলিগ, এরা যেন সঠিকভাবে এটি মেনে চলেন, এবং সেভাবেই যেন তারা আগামী দিনের যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, এটি জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা। এই যে নতুন আমি যে বাক্যটি বললাম, যেখানে বলা হচ্ছে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু সুস্পষ্টরূপে প্রতিফলন হওয়া, এর আরেকটি নিদর্শন রাখলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা লক্ষ্য করেছি যে আমরা জানি যে 30 সালেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এই বছরের নজরুলের জন্মজয়ন্তী, এটিকে কেন্দ্র করে জন্মজয়ন্তীর পাশাপাশি এটিকে নজরুল বর্ষ হিসাবে পালনের তিনি একটি ঘোষণা দিয়েছিলেন। এবং সেই অনুষ্ঠানটি যখন আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেন গত 2 জুলাই বৃহস্পতিবার,
তখন তার সামনে যে আমন্ত্রণ পত্রটি উপস্থাপন করা হয় সেটিকে তিনি বিনয়ের সঙ্গে ক্রিটিসাইজ করেছেন। তিনি কথার শুরুতেই বলেছেন, এখানে যারা উপস্থিত, যারা এই বিষয়ে সংশ্লিষ্ট, তারা আমার কথাই কিছু মনে করবেন না, কিছু আমার কাছে যেটি মনে হলো সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। তিনি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের অসঙ্গতি তুলে ধরেছেন এভাবে যে ওই আমন্ত্রণপত্রে লেখা ছিল সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ৭৪টি নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। তিনি এই প্রসঙ্গটি অনেকটা প্রাসঙ্গিক হতো এভাবে যে তিনি বলছেন, যুক্তিসঙ্গত ভাষা এভাবেই হতে পারত, আমন্ত্রণপত্রের সব বিভাগ, জেলা উপজেলা থেকে নজরুল গবেষক, শিল্পী, নজরুল অনুরাগীরা ভার্চুয়ালি যুক্ত হবেন। এই লেখাটি থাকলে অধিকতর সঙ্গত এবং মানানসই হতো। তিনি বিনয়ের সঙ্গে এভাবেই অসঙ্গতি এবং যুক্তিসঙ্গত ভাষা কি হতে পারে সেটি তিনি উপস্থাপন করেছেন। তিনি আরও ব্যাখ্যা করছেন, সরকারি সহায়তা বা কার্ড বিতরণের অনুষ্ঠানে, যেমন তিনি উল্লেখ করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সব কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের নাম থাকা ঠিক আছে, কিন্তু সেখানে যদি নজরুল গবেষকদের নাম যুক্ত করা হতো সেটি যেমন অপ্রাসঙ্গিক হতো, ঠিক নজরুলের জন্মজয়ন্তী বা নজরুল বর্ষ পালনের এই অনুষ্ঠানে নজরুল চর্চার সাথে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষকদেরকেই গুরুত্ব দিয়ে যদি তাদেরকে আমন্ত্রণ করা হতো তাহলে সংস্কৃতির এক অপরূপ নিদর্শন রাখা সম্ভব হতো। এটি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন এবং তিনি সর্বশেষ নির্দেশনা দিয়েছেন যে এটি যেন ভবিষ্যতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় তারা মেনে চলেন। সরকারি বিলবোর্ডের কথায় আমি আবার একটু আসি। যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এত কোটি কোটি টাকা খরচ করা হয় এই অহেতুক প্রচারণায়, এবং সেখানে এই 3D ব্যবহার করে প্রধানমন্ত্রী বা ক্ষমতাধর ব্যক্তিদের ছবি সংযুক্ত করা হয়। এই অর্থ সাশ্রয়ের ব্যাপারেও প্রধানমন্ত্রী যত্নবান হওয়ার লক্ষ্য নিয়েই এই ধরনের নির্দেশনা তিনি প্রদান করেছেন। আমি যেটা বলছিলাম যে অহেতুক অর্থকরণ, দেখুন আমাদেরকে মনে রাখা সঙ্গত বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যে শ্বেতপত্র অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল সুস্পষ্টভাবে অঙ্কের হিসাব মিলিয়ে যে 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে লুট করে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমাদের টাকার অঙ্কে 28 লক্ষ কোটি টাকা, যেটি দিয়ে বাংলাদেশে বিগত দিনের যে 4টি বাজেট, গড়ে 4টি বাজেট এর অর্থের সংস্থান করা যেত। আমরা এই যে ঋণ নির্ভর বাজেটের কথা বলি, আমরা সহায়তা নির্ভর বাজেটের কথা বলি, যারা এই কথা বলেন তারা এই ব্যাপারেও সোচ্চার হন যে 28 লক্ষ কোটি টাকা যদি দেশ থেকে না চলে যেত হয়তো আমাদের বাজেটে ঋণ নির্ভরতা থাকতো না, আমাদের বাজেটে অন্যের মুখাপেক্ষী হওয়া বিষয়টি আমরা চিরজীবনের জন্য তিরোহিত করতে পারতাম। এই যে আমি পাচার হয়ে যাই, ভঙ্গুর অর্থনৈতিক দশার কথাও যে মাঝে মাঝে আলোচনায় আসে, এই প্রেক্ষাপটে আমাদের অর্থ, বিশেষ করে সরকারি অর্থ সাশ্রয় মনোযোগী হওয়া যে কতটা জরুরি প্রধানমন্ত্রী বারবারই সেটি তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর এই সদিচ্ছার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, তার কলিগ, প্রধানমন্ত্রীর কলিগ, তার রাজনৈতিক অনুসারী, দেশের সাধারণ নাগরিক সকলকে আমরা এই সূত্রে অনুরোধ করতে চাই, প্রধানমন্ত্রীর এই যে মিতব্যয়ী হওয়া, সাশ্রয়ী হওয়া, নিজেকে অনাহুতভাবে প্রচার প্রসারণায় আনা, নিজের ছবি দিয়ে নিজেকে বড় করার এই যে প্রবণতা থেকে তিনি নিজেকে আগলে রাখছেন, এই আগলে রাখার বার্তাটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, আমরা ব্যক্তি পূজা থেকে যেন দূরে আসি, আমরা যেন সাশ্রয়ী হয়ে উঠি। আমরা এই কথাটা স্মরণে রেখেও যেন রাজনৈতিক কর্মীরা সেইভাবে আচরণ করেন যাতে করে দেশের মানুষ কি কি পছন্দ করে, কিসে খুশি হন, প্রধানমন্ত্রী কিভাবে জনগণকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেই বার্তাটা যেন আমরা বুঝতে সক্ষম হই। ধন্যবাদ।